তখন দেখতাম কি লেখকদের না খুব সুন্দর ছবি থাকে, হ্যাঁ, যে এরকম করে, হ্যাঁ এরকম করে এরকম থাকে। তো আমারও না মনে হলো এরকম একটা ছবি দরকার। তো আগের যে ছবিগুলো আমরা দেখতাম, আমাদের আগের জেনারেশন, মনে হতো দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে। মেয়েদের যখন ছবি তোলা হতো ওই 90s এর কথা যদি বলি, তো তখন ওরা বলতো যে এইখানে একটু দাগ আছে আমার, এটা একটু উঠাই দিয়েন। আমাদের অস্ট্রেলিয়া ওই থাকো, ছবিগুলোর বেশিরভাগ হাসি ছিল, কাষ্ঠ হাসি যেটাকে কাষ্ঠহাসি, বলা হয় হ্যাঁ আর কি। হ্যাঁ। এবং গ্রামেও এখনো আপনি যখন ক্যামেরা ধরবেন দেখবেন যে ক্যামেরার কথা দেখলে সেইভাবে দাঁড়ায় যায়। তাদের কেন জানি মনে হয়েছে, কেন মনে হয়েছে এটার কারণ আছে কিন্তু, এই যে এরকম কেন স্লো শাটার স্পিডে ছবি তোলা হইতো। তো তখন যদি আপনি একটু নড়ে যেতেন, তাইলে ওই ইয়ারা যে ফটোগ্রাফার থাকতো সে বকা দিত। সুদীপ্ত, শেষ কবে স্টুডিওতে গিয়ে ছবি তুলেছেন? এটা তো একটা বিরাট প্রশ্ন, না, কঠিন। আপনাকে এই প্রশ্নটা করা আবার একটু আমার মানে একটু ট্রিকি, কারণ আপনি নিজে একজন ফটোগ্রাফার, একজন ফটো সাংবাদিক। ছবি তোলা, ক্যামেরা, এটা মানে আপনি হ্যাঁ, নিজের বাসাকে স্টুডিও বানিয়ে ফেলতে। তবে আমি বলছি যে আমরা যে এক সময় যেতাম, যে ফটো স্টুডিও, পিছনে ব্যাকগ্রাউন্ড, একজন ক্যামেরাম্যান, উনি ক্যামেরা ঠিকঠাক করে বসিয়ে ছবি তুলছে, পাসপোর্ট সাইজ ছবি, সেটার কথা। আপনি যে কথা বলছেন এটা পুরা 90-এর কথা মনে পড়ে গেল। কারণ আমার মনে হয় আমি শেষবার ওই 90-এর দশকেই কোনো এক সময় হয়তো বা গিয়েছিলাম বাবা মার সঙ্গে। এরপরে স্টুডিওতে সত্যি যাওয়া হয় নাই। হ্যাঁ, এমনি যখন অন্যান্য ছবি প্রিন্ট করতে গিয়েছি, দেখেছি স্টুডিওতে কাজ হচ্ছে, কিন্তু আমার নিজে বসা হয় নাই। এমনকি যেহেতু আপনি বলেছেন আমি ফটোগ্রাফার, আসলে আমি ফটোগ্রাফার হওয়ার কারণে এটা একটা বিড়ম্বনা হোক যে আমার ছেলেমেয়েরও এখনও পর্যন্ত স্টুডিওতে যাওয়া হয় নাই। কারণ ওর যা স্কুলের ছবি লাগে, পাসপোর্ট পাসপোর্ট সাইজ সাইজ যে ছবি ছবি টবি লাগে, এটা আমি ঘরেই একটা ঘরে। দেয়ালে, সাদা দেয়ালের মধ্যে ধুমধাম তুলে দিই। ইভেন এমনকি এখন তো আজকাল তো আমি আইফোনেও আমি পাসপোর্ট সাইজ ছবি তুলে এটা না, প্রিন্টে দিয়ে আমার দিই। সর্বশেষ যতগুলো ধরেন পাসপোর্টের জন্য বলেন বা যে কোনো আইডি কার্ড বা যে কোনো কিছুর জন্য, সবগুলোই মোবাইল মোবাইল ফোন দিয়ে তোলা হয়েছে। ওই ওই যে তো, হুম, ওয়ালের সামনে দাঁড়িয়ে কাউকে তুলে দিতে বলেছে, সে তুলে দিয়েছে। এটা ভালো হয়েছে কি খারাপ হুম, হুম, হয়েছে, হুম, হুম, কোনো মানে রাইট। অ্যাস্থেটিক ব্যাপার আছে তাহলে কিনা সেটা। আমার মনে হয়, তাহলে আমাদের মনে হয় যদি স্টুডিওর নিয়ে কথা বলি তাহলে এবার সেই 90-এর দশকেই ফিরে যেতে হবে। হ্যাঁ, 90-এর দশকে এবং 80-র দশকেও, 80-র দশকের শেষের দিকে কথাও আমার মনে আছে। আমি খেয়াল করলাম যে আমার কাছে যে স্টুডিওর ছবিটা আছে আমাদের তিন ভাই বোনের, সেটা হলো গিয়ে 1987 সালের, 1987 সালের এটাই লাস্ট বোধ হয়। ও না না না, আরেকটা বলে রাখি, আমার তো ইয়েতে ওই 2000 সালের দিকেই মানে সাহিত্যিক হওয়ার একটা বিরাট স্বপ্ন মাথা চারা দিয়ে ওঠে আমার আপনি তো ভিতরে। এখনো লেখালেখি হ্যাঁ, করেন। তো ওই তখন তো আর ওইভাবে লিখি না, কিন্তু মনে হচ্ছিল আমি একটা বিরাট লেখক হয়ে যাব। তখন দেখতাম কি লেখকদের না খুব সুন্দর ছবি থাকে, হ্যাঁ, যে এরকম করে, হ্যাঁ এরকম করে এরকম থাকে। তো আমারও না মনে হলো এরকম একটা ছবি দরকার। তো তখন তার আমি ফটোগ্রাফিটা ওইভাবে করি না, বা আমারটাকে তুলে দিবে। তখন আমি লাস্ট, হ্যাঁ রাইট, সরি আমি ভুল বলেছি, আমার লাস্ট স্টুডিওতে যাওয়া তখন, এটা বোধহয় 2001 বা 2000 সালে। তো ওখানে গিয়ে আমি এবং 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 ছবিটা আমি সাদা কালো তুলিয়েছিলাম। মানে এও- একটু হ্যাঁ, মানে যে মনে হয় যেন পুরনো ছবি যেন সাহিত্যিক, মনে হয়, হ্যাঁ, এবং এবং এরকম টাইপেরই ছিল বোধহয়। মানে নাসির আলী মামুন হ্যাঁ, টাইপের মামুন ছবি। টাইপের। তো আমি ওটা তোলালাম, তোলানোর পরে ওই ছবি আমি বইয়ে ব্যবহারও করেছি। আচ্ছা। আরেকটা জিনিস খেয়াল করলাম যে একদম ওই পুরোনো আমলে এখন একদমই নাই সেটা, সেটা হলো যে আমার ভ্রুটা যে এটা বোধহয় একটু হালকা এসেছিল, সেটা আবার পেন্সিল দিয়ে তার আবার ঠিক করেছিল। এটা কিন্তু করা হতো আপনি জানেন। হ্যাঁ, যে মানে পরে যে মানে পোস্ট এখনকার যে প্রসেসিং, ফটোশপটা যেটা আপনার ডিজিটালি হ্যাঁ করা হ্যাঁ হয়, হ্যাঁ, ওটা সেটা আগে হাতেই হাতে করা করা হতো। হতো, রাইট। তা ধরেন অনেক অনেক মেয়েদের যখন ছবি তোলা হতো ওই 90s-এর কথা যদি বলি, তো তখন ওরা বলতো যে এইখানে একটু দাগ আছে আমার, এটা একটু উঠাই দিয়েন। তো সেটা আবার তারা ওই একটু ঘষে একটু সাদা করে দিয়ে তারপরে প্রিন্ট প্রিন্ট আবার দিতেন। তো এইভাবে আর কি। তো 90-এর দশকের কথাই মনে পড়ে, যেটা বলছিলাম যে 87 সালে আমরা ছোট ভাই বা আমাদের ভাই বোন যখন আমরা ছোট, তখন আমার তিন ভাই বোনের একটা ছবি ছিল। সেটা আমি দেখলাম যে 1987 সালের, কারণ ওই যে খামটা থাকতো, ছবির খাম বা ফিল্মের খামটা, ওটার মধ্যে সালটা লেখা ছিল। এবং সেটা ছিল হলো গিয়ে মালিবাগে তোলা। মালিবাগে মৌ স্টুডিও নামে একটা স্টুডিও মৌ ছিল। স্টুডিও হ্যাঁ হ্যাঁ মালিবাগে। হ্যাঁ, রেলগেটটা পার হলেই আপনি যদি মৌচাকের দিকে আসেন, হ্যাঁ, হ্যাঁ। হাতের বায়ে পড়তো, এখনো আছে কিনা আমি জানি না, ওই স্টুডিওটাতে আমরা যেতাম, আমরা ফ্যামিলি প্রায়, বা এবং আপনারও নিশ্চিত তাই হবে যে, না, আমি এটা বলতে হ্যাঁ যাচ্ছিলাম, হ্যাঁ আমি আপনার কথাটা শেষ করতে দিচ্ছি। মৌ স্টুডিও আপনি আমাকে বললেন, আপনি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ, চিনবেন। মৌ স্টুডিওতে আমারও অনেক ওয়াও, দু একটা হ্যাঁ স্মৃতি আছে, আমি হ্যাঁ যতদূর হ্যাঁ হ্যাঁ, জানি বা আমার যতটুকু যতটুকু মনে পড়ে আর কি। কারণ আমার আমার ছোটবেলা কেটেছে একদম মানে ইনিশিয়াল ছোটবেলা, যে জ্ঞান হওয়ার সময় আর কি, যেটা আর কি বলা হয়, এই সময়টা কেটেছে আপনার সিদ্ধেশ্বরী। সো সিদ্ধেশ্বরী কালী মন্দিরের গলিতে পেছনে আনারকলি হ্যাঁ সুপার হ্যাঁ, মার্কেট, আনারকুলি এবং সুপার ওই মার্কেট। ওই
আশেপাশেই ছিল Right. মৌ স্টুডিও। খুব সম্ভবত আমার ছোটবেলার একটা দুটো ছবি বোধহয় মৌ স্টুডিও থেকে তোলে, এবং ওটা কিন্তু ওই সময়কার হ্যাঁ, খুবই 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 বিখ্যাত ছিল এটা। আরেকটা স্টুডিও ছিল বা এর চেয়ে একটু বড় এবং অনেক বেশি মানে ছবি প্রিন্ট করাতে হলে, ডেভেলপ করাতে হলে সেটাতে আমরা মাঝে মধ্যে যেতাম। আরেকটা কারণে যাওয়া হতো, সেটা হলো যে ফিল্ম কেনা এবং ক্যামেরা সংক্রান্ত জিনিসপাতি কেনার জন্য। সেটা হলো ফুজি ফিল্মে, আপনার কাছে মনে থাকার কথা, অনেক বড় ছিল তখনকার আমলে। না 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 না, আমি এটার কথা বলছি, মৌচাকেরটা। ওই তখনকার আমলেই এটা মানে মানে বোধ হয় কত হবে, প্রায় 3-4 হাজার স্কোয়ার ফিটের স্টুডিও ছিল এটা। হ্যাঁ, বিশাল বড় কাউন্টার ছিল, লম্বা কাউন্টার, মানে হ্যাঁ হ্যাঁ আধুনিক যন্ত্রপাতি। এর পেছনে থাকতো স্টুডিও, হ্যাঁ, এবং একাধিক স্টুডিও ছিল ওদের। হ্যাঁ, যে ওই সেলুনে যেরকম হতো না, যে চুল কাটালে একজন উঠলে আরেকটাতে, ওরকম যে একজনের হয়ে গেলে আরেকজন ওটাতে ঢুকতে পারতো, এইটা বুক থাকলে আরেকটাতে ঢুকতে পারতো, এরকম আমার যদিও এই মৌ স্টুডিওর আশেপাশেই আপনার ফুজি কালারের ওই আউটলেটটা, আমার সেম মনে আছে আকফা। হ্যাঁ, আকফার কথা মনে আছে। আকফা হচ্ছে আপনার এলিফ্যান্ট রোডে ছিল, আপনার পেট্রোল পাম্প বাটার সিগন্যালের ওই কোনায়। এবং 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 মানে এখন আছে কিনা জানি না, কিন্তু বেশ কিছুদিন কিন্তু ছিল এটা, মানে আমরাও কিন্তু পরবর্তীতে পেয়েছি। এখন আজকালকার যেটা, এখন তার স্টুডিওগুলো আসলে হয়ে গেছে ল্যাব। হ্যাঁ, ওরা আসলে স্টুডিও আর রয় নেই, খুব কম মানুষই যায়, খুবই মানে অল্প সংখ্যক মানুষই ওটাতে যায়। এখন হলো আসলে প্রিন্ট করে, যেমন ধরেন ইয়েতে বাটা সিগন্যালে কিন্তু একটা ইয়ে ছিল, মাস্টার কালার। হ্যাঁ, তারপরে আপনার পল্টনে এখনও আছে কিন্তু ড্যাফোডিল। হ্যাঁ, ওরা এখন অনেক বাণিজ্যিক হয়ে গেছে, অন্যান্য প্রদর্শনীর কাজ করে, বড় বড় কাজ করে, কিন্তু এরাও কিন্তু আগে স্টুডিও ছিল। হ্যাঁ, সেখানে মানুষ এখন তারা কি ধরনের কাজ করে, মানে এখন প্রধানত বড়গুলা যাদেরকে যারা নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পেরেছে, আপগ্রেড করতে পেরেছে, তারা টিকে আছে, যে এই যে বললাম যে বাণিজ্যিক কাজগুলো করে। তারপর তারা দেখা যায় অন্যান্য কাজেও ঢুকেছে, অন্যান্য প্রিন্ট, বড় প্রিন্ট, হ্যাঁ, বড় বড় ব্যানার প্রিন্ট, হ্যাঁ, এরকম বড় বড় প্রিন্টেও চলে গেছে, তো তারা ওইভাবে টিকে আছে। আর ধরেন পুরান ঢাকার দিকে, এবং আমরা যে মৌ, যে এরকম ইন্ডিভিজুয়াল ছোট ছোট যে স্টুডিওগুলো ছিল, এইগুলো তো প্রায় হারিয়ে গেছে, একদমই হারিয়ে গেছে। এবং ঢাকার বাইরে, বিশেষ করে মফস্বলগুলোতে কিন্তু প্রচুর এরকম স্টুডিও ছিল, সেগুলোও হারিয়ে গেছে, কারণ টিকে থাকার কোনো কারণ নাই। কারণ তারা যেই ফরম্যাটে বা যেই ইকুইপমেন্ট নিয়ে শুরু করেছিল, দেখা যাচ্ছে তারা আপডেট করতে পারে নাই, লাভ হয় না, তাই আপডেটও করা হয় নাই। হ্যাঁ, কারণ সবাই হাতে মোবাইলটা এসে আসলে পুরোপুরি এই যে ব্যক্তি উদ্যোগে যে স্টুডিওগুলো, বিশেষ করে পুরান ঢাকায় যেগুলো ছিল, এবং নিউ মার্কেট এলাকায়, এলিফ্যান্ট রোড এলাকায়, এবং আমি বলবো ফার্মগেট এলাকায়ও ছিল। হ্যাঁ, কিছুদিন আগেও ফার্মগেট এলাকায় বেশ কয়েকটা স্টুডিও ছিল। তো এইগুলা সবগুলাই প্রায় হারিয়ে গেছে, এবং তারা বেশিরভাগই অন্যান্য বিজনেসে চলে গেছে, ফ্যামিলি বিজনেসে চলে গেছে, এগুলো ছেড়ে দিছে। এবং পরের প্রজন্ম তো যায়ই নাই, মানে বাবার হাত ধরে যে সেও স্টুডিও চালাবে, এটা প্রায় অসম্ভব। তো তারা আসলে বিলুপ্ত বলা যাবে, যে কোনো ট্রান্সফরমেশন নাই। হ্যাঁ, এটা একটা দুঃখজনক ব্যাপার, যদিও সময়ের আবর্তে এটা আসলে পরিবর্তনটা হচ্ছে। শুধু তো আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের ছোটবেলা, আমরা যারা এই 80-র দশকে বা 90-এর দশকে বেড়ে ওঠা, আমাদের কিন্তু ছোটবেলার একটা চমৎকার স্মৃতি ছিল। সেটা হচ্ছে কোনো একটা অকেশনের ছবি, আমরা কোথাও বেড়াতে গেছি বা কোনো জন্মদিনের পার্টি বা কোনো কিছু, এই যে ছবি তোলা হলো ক্যামেরা দিয়ে, বাসার পার্সোনাল মানে বাসার ক্যামেরাতে ছবি তোলা হলো, এটা এই ফিল্মটা স্টুডিও ল্যাবে গেল, অমুক দিন ডেট আছে যে অমুক দিন ছবিগুলো দেবে। এই যে টেনশন আপনার নিশ্চয়ই মনে আছে। এবং দেখা যেত যে এই তখন 36টা ফিল্ম, বোধহয় 36টা ছবি তোলা যেত, গুনে গুনে 6-7টা নষ্ট হয়ে যেত নানাভাবে। আপনার দেখা গেছে পায়ের ছবি উঠেছে বা কোনো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু যেগুলো উঠেছে সেগুলোর মধ্যেও নানা ধরনের ক্রাইসিস দেখা যেত, যেমন কারো চোখ বন্ধ, কারো এই ডানে তাকিয়ে আছে, কেউ বায়ে তাকিয়ে আছে, মানে চোখ বন্ধটা তো একটা কমন একটা হাই তুলতেছে, এমন সময় ছবিটা ওঠা হয়েছে। এটা নিয়ে এই স্মৃতিটা আসলে এখনকার জেনারেশনের পক্ষে আসলে না, একদমই না, একদমই না। এখন তো একটা চোখ তোলার হলো, তাহলে পরেরটা তুলে ফেলবে আরেকটা। কিন্তু এটা যে ছিল কি ভয়াবহ, ওই যে আপনি যেটা বললেন যে ডেট দেওয়া থাকতো যে কবে যাবে, তো যেতাম আব্বার সাথে, আমার তো একটা ছবি ছিল সুন্দর টেনশন, মানে আমি আবার জানেন কি হইতো তো নয়, সেটা হলো যাওয়ার পরে দেখতাম যে ওই ছবিটা প্রিন্ট হয় নাই। কেন হয় নাই? কারণ ওটা নাকি নষ্ট হয়ে গেছে। মানে আমি যে এই ছবিটার কথা ভাবতেছিলাম যে আমার এই ছবিটা ভালো আসছে এবং এটা আমি রাখবো নিজের কাছে বা এরকম কিছু একটা, তো দেখা গেছে ওই ছবিটা হয় নাই। তো সে আবার ফিল্ম বের করে দেখাচ্ছে যে পুরোটা ব্ল্যাক।
হ্যাঁ পুরা ব্ল্যাক আউট হয়ে গেছে, যে কোনো কারণেই হোক জ্বলে গেছে জ্বলে গেছে। টাইপের। আর জ্বলে যাওয়াটা এটা তো একটা মানে আমরা তো লাইটিং মাইটিং অত ধারণা হ্যাঁ ছিল না হ্যাঁ আমাদের হ্যাঁ, তখন। তো তারা চেষ্টা করতো অনেক সময় এবং বলতো যে আচ্ছা আপনি আবার 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 আসেন, হ্যাঁ আমরা দেখতেছি এটা কি করা যায়, এই যে রিস্টোর করার Retrieve বা এটা 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 ভয়াবহ ছিল। এই যে আপনি বললেন না যে ছবি তোলা, এত এত ছবি, আমার কাছে কি মনে হয় জানেন, একজন ফটোগ্রাফার এবং ফটোগ্রাফির ইতিহাস লেখক হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কোনোভাবে যদি আমরা এই যে ফ্যামিলির ছবি, আচ্ছা ফ্যামিলি এই ফিল্ম কিন্তু একবারে দিয়ে দেওয়া হতো না, এটা তো জানেন। মানে আপনি যে ফিল্ম, আমি আমি জানি না যে আপনি এটা পেয়েছেন কিনা, আপনার যে ছবিটা তোলা হবে সেই ছবিটা কিন্তু আপনাকে ফিল্ম পুরোটা দিয়ে দিবে না, এটা আপনার ও হ্যাঁ, তাদের কাছে একটা তাদের কপি কপি থাকবেই থাকে, থাকবে হ্যাঁ। না, ফিল্ম দেয়ই না আসলে, মূলত ফিল্ম দিবেই না আপনাকে। হ্যাঁ আপনি যদি খুব অনুরোধ টনুরোধ করতেন তাহলে হয়তো বা আপনাকে দিত যে আমি বাসা চেঞ্জ করে ফেলতেছি। আচ্ছা এটা কেন করতো, মানে এটা করতে হলে কি তার ব্যবসার জন্য, তার রেকর্ড? হ্যাঁ কারণ আপনি তো অন্য জায়গায় না না রেকর্ডের কিছু না আসলে, হ্যাঁ আপনি তো আবার অন্য জায়গায় দিয়ে যাবেন, কিন্তু তার কাছে যতদিন থাকবে ততদিন আপনি তার কাছ থেকে প্রিন্ট করে যাবেন। হ্যাঁ কিন্তু আপনি যদি তার কাছে নিয়ে নেন তাহলে তো পুরোটা চলে গেল, আপনি তার কাছে আসবেন না। হ্যাঁ এটা তো একটা ব্যবসায়িক একটা সমন্বিত তাদের সম্মিলিত একটা সিদ্ধান্ত ছিল। তো ইয়া ছবি দিবে না, এইটাই বলছি যে তার মানে কিন্তু ছবিগুলো আছে কিন্তু না, এই নগর জীবনের এই যে মানুষের মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত নিম্নবিত্তরাও ছবি তুলতে যেত এবং যেতে হতো অনেক সময়। এক তো হলো যে ওই উৎসব উৎসব টুসব হলেই তো আমরা ছবি তুলতে যেতাম, হ্যাঁ আমাদের কিন্তু উৎসবের একটা অংশ ছিল স্টুডিওতে যাওয়া, ঈদের আগে একটা ছবি তোলা, ওকে বা আমরা ঈদের দিন আমরা ঈদের দিন আমরা রাইট একটু, রাইট হ্যাঁ। একদম একদম। তো এই যে ছবিগুলো যে জমা হলো স্টুডিওগুলোতে, সেগুলো উদ্ধারের আগে কেউ একজন কোন একজন গবেষক উদ্ধারের আগেই কিন্তু স্টুডিওগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা গেছে। আমার কাছে মনে হয়েছে সবসময় যদি এই ছবিগুলো যদি কোনোভাবে উদ্ধার করা যেত বিদেশে হয়, হুম, যে কোন ফ্যামিলির যে ফ্যামিলি ট্রিও পাওয়া যায়, যে তা আপনার বাবাও যে এই স্টুডিওতে ছিল ছবি তুলেছে আপনি জানেন না, কিন্তু কোনো না কোনো জায়গায় রয়ে গেছে। At least আমরা ওই কিন্তু সময়কার আর্থসামাজিক রাইট রাইট এইটাই পরিস্থিতিটা। আমি বলছিলাম যে আমরা কিন্তু নগর জীবনের একটা ভিন্ন ইতিহাস, ভিজুয়াল ইতিহাস কিন্তু আমরা উদ্ধার করতে পারতাম এই এই স্টুডিওর ছবিগুলো দিয়ে। এটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমার কাছে মনে হয় না এটা খুব tough। এখন টাফ না, কিন্তু ধরেন বেশিরভাগই তো নাই, যতটুকু আছে কে নিবে উদ্যোগ, সেটা হলো একটা এটা বিষয়, হচ্ছে একটা এটা একটা বড় ক্রাইসিস। হ্যাঁ কিন্তু নিলে কিন্তু একটা বুঝে বললাম আমি যে একটা একটা ভিজুয়াল ইতিহাস লেখা যেত এই নগর জীবনের, বিশেষ করে ঢাকার। আর মফস্বলগুলোও খেয়াল করেন, আমরা যদি আলাদা আলাদা করি যে মফস্বলগুলা ওইখানকার জীবন অন্যরকম, ভিজুয়াল যে মানে অ্যানথ্রোপোলজিক্যাল যে একটা জায়গা, হ্যাঁ ওইটা কিন্তু এই ছবির মাধ্যমে আমরা দেখতে পেতাম যে মানুষ 90s আসলে কি পড়তো, কি বলতো, কি ধরনের ইঙ্গিত করতো, আপনি কিন্তু এটা ছবির মাধ্যমে বুঝতে পারেন। এখানে ওই যে ভিজুয়াল অ্যানথ্রোপোলজির কথা বলি যে আমরা এই কারণে বলি, তো এটা কিন্তু পুরোপুরি ছবির উপর নির্ভর করে। হ্যাঁ যে আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আসলে কথার কথা আমি একটা উদাহরণ বলতেছি যে একসময় যে জামার মধ্যে আলপনা আঁকা হয়তো আপনি জানেন না, এখন তো আপনি জানার কোনো সুযোগই নাই, কিন্তু আপনি দেখলেন যে 80-র দশকের কোনো একটা ছবিতে এরকম একটা প্যাটার্ন ছিল। আপনি মফস্বলে একটা ছবি পেলেন এরকম, আপনি দেখা গেলো যে শহরেও একটা ছবি পেলেন এরকম, গ্রামেও একটা ছবি পেলেন এরকম, এই যে একটা প্যাটার্ন তৈরি হলো। হ্যাঁ আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু একটা অনেক কিছু জাজ করতে পারেন, অনেক কিছু বিশ্লেষণ করা যায়। নিউ মার্কেটে আপনার কতগুলো মানে 1 নম্বর গেট দিয়ে ঢুকে একটু পিছনের দিকে যেটা কাপড়ের দোকানগুলো, ওই দিকে কয়েকটা সারিবদ্ধভাবে কতগুলো স্টুডিও ছিল আপনার। এখন আছে কিনা আমি জানি না। এখন এখন কয়েকটা আছে হলো গিয়ে আসলে ক্যামেরা ট্যামেরা ঠিক করে এই টাইপের, আমারও মনে এখন হয় বোধহয় আছে কিনা। ক্যামেরা ঠিক করার সেখানে আমার আমি আমার স্কুল ওইদিকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, আমি বুয়েট স্কুল ওইদিকে পড়তাম, বিকেলবেলা পড়া থাকতো আমার, আমি স্যারের বাসায় পড়তে যেতাম আজিমপুরে যেতাম, তো নিউ মার্কেটে প্রায় ঢু মারা হতো। তো আমার ওই ফটো স্টুডিওগুলোতে আমার একটা আগ্রহের বিষয় ছিল। ওই একটা স্টুডিও, ওই 3-4টা স্টুডিওর মধ্যে একটা স্টুডিওতে পার্টিকুলারলি খেলোয়াড়রা ছবি তুলত। ওয়াও ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। এবং আমি বাংলাদেশের ওই সময়কার 70-80-র দশকের কিছু খেলোয়াড়, তারা ব্লেজার পরা বা এই যে মানে একটু ভালো মানে প্লেইং কন্ডিশনে না, ব্লেজার পরে তারা ছবি তোলা, এরকম অনেকগুলো ছবি আমি দেখতাম। জাস্ট ওই ছবিগুলো দেখার জন্য আমি যেতাম। তো জিজ্ঞেস করতাম যে অমুককে কবে আসছে, অমুকে অমুক দিন আসছিল, অমুকে অমুক দিন আসছে। তো আমি আমার খেলার প্রতি একটা ইন্টারেস্ট ছিল। এখন জানি না আসলে এই জিনিসগুলা এই না ছবিগুলো না যদি আপনি এটাই উদ্ধার করা দেখেন যেত। না, হ্যাঁ এটাই দেখেন না যে এখানে কিন্তু আপনি যে খেলোয়াড়দের একটা ক্রোনোলজি পান কিন্তু আপনি, হ্যাঁ ছবির, যেমন তাদের অনেক রেয়ার বিখ্যাত বাংলাদেশের যারা রেয়ার লিজেন্ডারি ফুটবলার, হ্যাঁ, ক্রিকেটার, অনেকের ছবি আমি ওই সময় ওই আছে আছে স্টুডিওতে কিন্তু দেখেছি। কিন্তু আমরা হয়তো বা উদ্ধার করি নাই বা হারিয়ে গেছে দুইটার একটা, কিন্তু কিন্তু চেষ্টাই করিনি কখনো আমরা। এই বিষয়টা আপনি যেটা বললেন যে এই ফটো স্টুডিও থেকে ছবি রিট্রাইভ বা রিস্টোর করা বা উদ্ধার করার বিষয়ে, যে
পুরানো তাদের আর্কাইভে কি আছে না আছে, এটা কিন্তু আমি জানতাম না, বা এটা আপনার কাছ থেকে আমি জানলাম না, এটা জিনিসটা। এটা আমার সবসময় মনে হয়েছে, সবসময় আমার কাছে এটা মনে হয়েছে যে যদি করা যেত, কিন্তু এটা এতটা ব্যয়বহুল হবে এবং এতটা সময় সাপেক্ষ হবে, এটা আসলে প্রজেক্ট বেস না হলে এটা করা, ব্যক্তি উদ্যোগে করা খুবই কঠিন হবে এটা। হ্যাঁ, তো এরকমই ধরেন এই আমরা কিন্তু আরও দেখছেন, আপনি আপনি যেটা বললেন যে খেলোয়াড়দের কথা, তেমনি কিন্তু আপনি এখনও যদি কোনো পুরানো স্টুডিও পান, গিয়ে দেখবেন যে শুভ্রদেবের ছবি, শাকিলা জাফরের ছবি, বা আপনার ববিতা আপার ছবি, হ্যাঁ, ঝুলিয়ে রাখছে, কারণ এই স্টুডিওতে সেই এই ছবিটা তুলছিল, হ্যাঁ, আয়শা। তো এগুলো তো ভাবেন তো যে এই ছবিগুলো যদি আমরা পেতাম, তাই না, যে এই ছবিগুলো যদি আমরা উদ্ধার করতে পারতাম, হ্যাঁ, তাহলে কি একটা ভিজুয়াল অ্যাসেট তৈরি হতো বাংলাদেশের। তা আমি আজকের এই যে আমরা যে আলোচনাটার মধ্যে কেউ শুনছে কিনা আমি জানি না, যদি শুনে কি এরকম কোনো হ্যাঁ, ইন্টারেস্টেড হ্যাঁ, হয় যারা, যে এরকম কাজটা করা যায়, তা আমার কাছে মনে হয় খুব ভালো কাজ হবে। হ্যাঁ, তা আমি এখনকার প্রজন্মকে, সুদীপ্ত, মানে এখন তো কোনো হিসাব নাই, ডিজিটাল ক্যামেরাও নাই, ডিজিটাল ক্যামেরার যুগ শেষ, ক্যামেরা যুগ শেষ, রাইট। এখন হচ্ছে আপনার ফোন। ফোন, তো ফোনে দেখা যায় যে কোনো অকেশনে বা কোথাও গেলে মানুষ একের পর এক ছবি তুলতে থাকে। পরে দেখা গেল যে আমি কোথাও বেড়াতে গেলাম, আমি ধরেন একটা সাইট সিইংয়ে আমরা গিয়েছি ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে, দেখা যাচ্ছে যে সবাই ছবি তুলতে এত বেশি ব্যস্ত, আলটিমেটলি দেখা যায় যে ওই সাইট সিইংটা হয় না, রাইট। তার মনে নাই যে সে আসলে ওই দৃশ্যটা কি দেখেছিল, প্রাকৃতিক দৃশ্যটা কি দেখেছিল। তা আমি এই ধরনের সিচুয়েশনে আমি বলি সাধারণত যে ওই 36 ফিল্মের যুগটাই ভালো ছিল। তা তো বটে, ভালো খারাপ তো সবগুলাতেই, কিন্তু তখন মানুষ হিসাব করে ছবি তুলত। হ্যাঁ, 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 একদমই। এবং এবং ছবি ফিল্ম শেষ, Film আবার শেষ, আবার শেষ। আবার ব্যাক টু দি খুব প্যাভিলিয়ন। সম্ভবত 4টা বা 5টা গ্রেস থাকতো, মানে রাইট, রাইট। এক্সট্রা, ওটা 5টা পেয়ে গেলে বিরাট ব্যাপার বিরাট ছিল। ব্যাপার ছিল। তো এইটাই যে এইটা এটা একটা দারুণ প্রসঙ্গ আপনি তুললেন, সেটা হলো যে অবজারভেশন ক্ষমতা কিন্তু কমে গেছে আমাদের। এটা প্রজন্মের কথা বলবেন, প্রযুক্তি আমাদেরকে খেয়ে ফেলছে, যেইটাই বলেন না কেন, হয়েছে কিন্তু তাই। আপনি সারাক্ষণ মোবাইলে টিপে যাচ্ছেন, ছবি তুলে যাচ্ছেন, এই আপনি বলছেন এই ওয়াও বলেই আপনি ওর বলছেন দাঁড়াতো তো একটা ছবি তুলি, তো তুলে ফেলে। কিন্তু ওই যে যেইটার জন্য আপনি ওয়াওটা বললেন, ওইটাই কিন্তু আপনি অবজার্ভ করতেছেন না, ওই Exactly. সৌন্দর্যটা কিন্তু আপনি আর দেখার সুযোগই পাচ্ছেন না। আপনি তুললেন, আবার আরেক জায়গায় চলে গেলেন, খালি শিফট হচ্ছেন, খালি শিফট হচ্ছেন। এই যে মানে ছটফট যে অবস্থাটা, এইটা আমাদেরকে মানে খুবই মানে ফোকাসড হতে, আমার মনে হয়, আমি জানি না না, মনোবিজ্ঞানীরা বলতে এটা পারবেন, এটা হ্যাঁ, এটা ফোকাসড এটা হতে আমাকে একটা আমাদেরকে আলোচনা আছেই। এটা ইনফ্যাক্ট ফোকাসের যে কথাটা আপনি বললেন, এই আলোচনাটা কিন্তু আছে যে আমরা আসলে কোনো জিনিস মন দিয়ে মন দিয়ে দেখি কেউ না, করতে হচ্ছে না। প্রাণ দিয়ে বোঝার চেষ্টা করি না, দেখার চেষ্টা করি না, কিছু না, আমরা প্রথমে একটা ছবি তুলে দেখেন, ফেলি। আমরা কিন্তু আমাদের সময়ে ঘন্টার পর ঘন্টা বাবা মা বলতো এই বই পড়া বন্ধ করে ঘুমাতে যা, বা বলতো যে কি বলে গোসল করতে যা, ভাত খেতে বস, এই যে মা শেষ আর দুইটা পাতা গল্পের বই, খেতে খেতে বলতে যে এটা। আর আপনি দেখবেন যে আজকাল এরকম হয়, খুবই দুঃখজনক, যে আপনি তাদেরকে দুইটা পাতা পড়াতে পারবেন না। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় যে এটা ওভারঅলি, ওই যে বললাম যে ফোকাস হতে পারতেছি না আমরা, কারণ আমাদের মনোযোগ না, আমাদের সব কিছু দ্রুত চট চট করে শেষ করতে হবে। এখন আবার চট চট করে আমরা যে শেষ করতে কথাটা হবে। বলছি যে এখনকার জেনারেশন এটা করছে না বা আমরা করাতে পারছি না, মানে এখনকার জেনারেশনের নিশ্চয়ই এই নিয়ে আমাদের এগেনস্টে থাকতে পারে, এটাই বলছি তাদের আমি, বলছি বক্তব্য আমি, আছে যে বলছি আমি, অবশ্যই আপনারা, থাকতে পারে। আপনাদের এই কাজগুলো ছিল না, আমাদের এই কাজগুলো আছে। রাইট। না, আমরা তো কাজের, আমরাও তো এখানে কাজের বিরোধিতা করতে বসি নাই। আমরা বলছি যে যেই কাজটাই আছে তোমার, এটা ঠিক মতন করি, তাই না? তো এটাই কিন্তু তো। হ্যাঁ, এটা ঠিক যে বই পড়া, মানে বই পড়া যে হ্যাঁ, হ্যাঁ, ওইটার হচ্ছে না। আরেকটা লোক আছে, ওই যে যত্ন থাকে, আমরা আবার যদি ক্যামেরায় ফিরি, সেটা হলো যে যত্নে থাকে কি, ধরেন আপনার যে 36টা রোল, এটা খুব নিয়ম করে তুলতে হবে, ভালো করে। এই যে ফোকাস দেখেন, খেয়াল করেন আপনি, কিন্তু এই 36টা ফিল্মেই কিন্তু ফোকাস করছেন নিজেকে, আচ্ছা এটা নষ্ট হলে কিন্তু বাবা বকা দিবে। আমি তো মাইরও খেয়েছি। হ্যাঁ, আমি প্রজাপতির ছবি তুলতাম, আমি কিসের ওই ঘাসের ছবি তুলতাম। ফটোগ্রাফি কি হ্যাঁ, এটা হ্যাঁ, আপনার হ্যাঁ, ছোটবেলা হ্যাঁ, থেকে? তো ওই জন্য ছবি তুলতাম। তো প্রিন্টের পর বুঝতো আব্বা, ওটা তো দেখা যায় না, এখন তো সবই দেখা যায় কি তুলছেন আপনি। হ্যাঁ, তখন তো আর ক্যামেরায় দেখা যায় না, হ্যাঁ, যে কি তুলছেন হট আপনি, করে তুলে ক্যামেরাটা নিয়ে ফেলছেন। এটা ওমা প্রিন্ট করার সময় ফিল্মে দেখা আগে, আরেকটা ব্যাপার ছিল কিন্তু, ওই যে আগে ফিল্মটা, হ্যাঁ, নেগেটিভটা নেগেটিভ দেখতাম আমরা, তারপরে আব্বা বলে দিত যে এই নাম্বার এই নাম্বার, ওমা নেগেটিভ খুলে দেখে যে 36টার মধ্যে 12টাই হলো গিয়ে ফুলের ছবি। হ্যাঁ, এই আব্বা তো মানে খুবই রেগে যেতেন। তো তারপর আবার না ডেভেলপও করে দিতেন, আমি খেয়াল করছি। হ্যাঁ, তো আমার কাছে ওই ছবিগুলো তখনও ছিল। তো এই যে ভালোবাসা তৈরি হওয়া, এটাও কিন্তু ওই যে যত্ন নেওয়ার একটা
জায়গা থেকেই হয় আমার কাছে মনে হয়। আমি না শুধু তো এটা হঠাৎ একটু প্রসঙ্গক্রম ক্যামেরার বাইরের একটা ইয়ে মানে আমাদের ছোটবেলার এটা বাবা মারা আর কি। দেখা যেত যে ছোটবেলায় অনেক জিনিস আপনার প্রচন্ড বকা টকা দিয়ে ফাটায় ফেলতেছে আর কি, মায়েরও দিচ্ছে, কিন্তু ওই জিনিসটা কিন্তু করতে অ্যালাউ করছে। হ্যাঁ অ্যালাউ করছে, রাইট। এটার সাইকোলজিটা কি, এটা মানে psychology এটা আমি হলো যে- সবসময় ভাবি। এই যে আপনি হ্যাঁ। বললেন যে আঙ্কেল এটা করতে বকা কিন্তু দিচ্ছে ওটা, যে হ্যাঁ। এই তুই 36টার মধ্যে 12টা ছবি ফুল ফলের ছবি তুলে শেষ করছে, কিন্তু আবার ডেভেলপ করে দিচ্ছে। আবার ডেভেলপ করে না, ওটা তো ওই যে এখনো তো তাই হয়, এখনো তাই হয়, কিন্তু এটা হয়তো বড় পরিসরে বা অনেক সময় বিপজ্জনক পরিসরে, যে ওকে ও এরকম করতে যাচ্ছে, আর একটা মোবাইল কিনে দাও। হ্যাঁ, মোবাইল যেহেতু বারবার তোমারটা ধরতেছে, তুমি একটা মোবাইল কিনে দাও। তো মোবাইল কিনে দেওয়ার পর দেখা যায় এটা আবার বিপদও ডেকে আনে। ওইটারই তখন একটা মিনিমাইজ জায়গা থেকে করা হইতো, ছবি তো দেখ কি করা, হ্যাঁ, তো এরকম তো ছবি দেওয়াই যায়। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে কিন্তু মানে সীমিত পরবর্তীতে যখন দিচ্ছে প্রথমে বকাটা কেন কি দরকার ছিল? তারা তো আসলে এক ধরনের কনফিউশন, এক ধরনের কারণ হলো, যদি আমি ওই যে শুধু ওই পার্টিকুলার ওই ঘটনার কথা বলি, যে তখনও তো আর্ট তো আর ওইভাবে মানুষের মনোজগতে খেলা করে না। হ্যাঁ, যে ফুলের ছবি কেন তুলতে হবে সেটার প্রশ্নের উত্তর তারা পেতেন না। সান্ত্বনা আবার অবশ্য হয়তো বা এটাতে পেতেন যে যা কত খারাপ কিছু করে না, না, ছবিটা তো দুটা সুন্দর ছবি তো হয়েছে। দুটা ছবিই তো তুলছে, তো তুলুক না। আর 36টা ফিল্মের মধ্যে 12টা ফিল্মের দামই বা কত। হ্যাঁ, তো এটা এটা আমার মনে হয় ওই জায়গা থেকে আর কি ভাবতো। আর অনেক বেশি কিছু তো দেওয়ার ছিল না আমাদেরকে, তো নয়, তাই না? না কি আসলে দিবে মানে আপনাকে? আমাদের চাওয়ারও আসলে কিছু তাহলে ছিল এইটা না। এইটা তো এই 6টা ছবি পরে ভাবতো যে কি আর চাইছে, 6টা ছবিই তো, তাই না? খুব বেশি জিনিসকে আমরা ছোটবেলায় চাইছি, এটা চাওয়ার সুযোগও তো নাই। সুযোগই তো হ্যাঁ, ছিল না। এক তো হলো অর্থনৈতিক অবস্থা, আরেকটা হলো যে এরকম প্রাযুক্তিক যে সমারোহ, এটাও তো তখন ছিল না। তো আমাদের তো সীমাবদ্ধতা ওইটার মধ্যেই থাকতে হতো, যে এই ফটোগ্রাফি, এই 2টা ছবি তোলা, তাই না? তো এটা এই আচ্ছা, যে এই আরেকটা কথা বলে নিই, ভুলে যাব আমি, সেটা হলো যে ছবি তোলার ক্ষেত্রে কিন্তু আবার এই যে বাবা মার কথা বললেন না, ওইখানে আবার একটা বিড়ম্বনাও ছিল। তো স্টুডিও যখন যেতাম, ওই বাবা মার ইনস্ট্রাকশনে ছবি তুলতে হতো। হ্যাঁ, এইটা হ্যাঁ, একটা ভয়াবহ ব্যাপার ছিল। আমাদের ছোটবেলার বেশিরভাগ ছবি দেখবেন যে শক্ত হ্যাঁ, আমরা। এরকম করে দাঁড়ায় আছি, হ্যাঁ। এবং গ্রামেও এখনো আপনি যখন ক্যামেরা ধরবেন, দেখবেন যে ক্যামেরার কথা দেখলে সেভাবে দাঁড়ায় যায়। তাদের কেন জানি মনে হয়েছে, কেন মনে হয়েছে, এটার কারণ আছে কিন্তু। এই যে এরকম কেন স্লো শাটার স্পিডে ছবি তোলা হইতো, তো তখন যদি আপনি একটু নড়ে যেতেন, তাইলে ওই যে ফটোগ্রাফার থাকতো সে বকা দিত, হ্যাঁ এই নড়বেন না, এরকম তো ক্যামেরা যেদিন থেকে আসলো সেদিন থেকেই, মানে যদি ধরি ওই বাংলা যেদিন ক্যামেরা ঢুকলো, তো ওইটার কারণে না, ওই যে একটা পরম্পরাগত অভ্যাস হয়ে গেছে ছবি তোলার মানে হলে গিয়া নড়া যাবে না, নিঃশ্বাসও নেওয়া যাবে না। হ্যাঁ, ওইটা ওই কারণে হয়েছিল। এটা বাবা মার মধ্যেও ছিল। হ্যাঁ, তাদের কাছে একটা পোজই হয়ে দাঁড়াইছিল, এরকম করে দাঁড়ানো। হ্যাঁ, তো ওই জায়গা থেকে মানে দেখবেন আমাদের ছবিগুলো, যে আপনি যেটা বললেন যে এই সোজা, বিশেষ করে যে পাসপোর্ট সাইজ হ্যাঁ। স্কুলের যে ছবিগুলো এবং তোলা ওই যে হাসি টাসির মজার আছে না, যে হাসলাম, এই এখন যেটা আমরা করি, আমি একটা লাভ দিব ওই ছবি তুলবি, এটা তো ভাবাই যেত না। ছবি মানে হলো গিয়ে, মানে আপনি এবার বড় ছবি তোলেন, ছোট ছবি তোলেন, বা পাসপোর্ট সাইজের এবং ছবি, মজার পাসপোর্ট ব্যাপার সাইজের হচ্ছে আপনারা মানে আপনি নিশ্চয়ই মানে ধরেন আমাদের আগের জেনারেশন, মানে আমাদের বাবা মা বা খালা আমাদের বাসার সবারই বাসায় মোটামুটি অ্যালবাম, মানে আমরা যারা শহুরে জীবনে অভ্যস্ত বা বড় হয়েছে, আমাদের কিন্তু একটা অ্যালবাম, একটা অ্যালবাম ছিল, আর্কাইভাল হ্যাঁ। কিছু বিষয় আছে। তো ওখানে দেখবেন যে সিনিয়রদের বিয়ে শাদির ছবিগুলো একটু দেখি। আমি মাঝে মাঝে এখনকার ছেলে মেয়েদের বিয়ে শাদির ছবিগুলো দেখি, আর ভালোই মানে একটু ভিন্ন, মজা cinematic, লাগে, হ্যাঁ। সিনেমাটিক, বা তারা মজা করে, ফান করে। তো আগের যে ছবিগুলো আমরা দেখতাম, আমাদের আগের জেনারেশন, মনে হতো দুজনকে শাস্তি দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলতেছিলাম তো, ওইটাই বলতেছিলাম। মানে বিয়ে দুইজন, একটা লাল শাড়ি পরে একজন বউ আর সাদা শেরওয়ানি পরে একজন বর, মানে একদম স্টেরিওটাইপ, স্টেরিওটাইপ। হ্যাঁ, যে একদম বলা আছে আসলে কেমন হইতে হবে, এবং অনুকরণ করা হতো। হ্যাঁ, আমার মার মধ্যে আবার এটা দেখলাম কি একটু ভাঙার চেষ্টা ছিল। আব্বা একটা তুলে দিত চিড়িয়াখানায় গিয়ে, যে ছবিটা ফুল হাতে সোজাসুজি দাঁড়ায় আছে, আমি যখন আবার ক্যামেরাটা নিতাম, মা আবার কি করতো, প্রোফাইল তোলাতো, সাইড তোলাতে। কি জন্য জানি তার মনে হয়েছে যে সাইডটা তার খুব ভালো আসে। তো মা সব সময় অলওয়েজ, আমি দেখতাম যে এইটা একটা ছবি, আব্বাকে বলবো যে 2টা ছবি তুলতেছো, হ্যাঁ, তো একটা ছবি তো তুলে দিছি আমি। তো তখন সে আবার আরেকটা করতো মা, এটা ওই যে অনুকরণের কথা বললাম, কোথাও দেখছিল বোধহয়, সেটা হলো যে 2 বান্ধবী পিঠ লাগিয়ে দুই দিকে তাকায় থাকা। এটা অনুকরণ না, এটা ওই সময়কার কমন। এটা মানে আপনি ওইটাই যদি তো, যে খোঁজেন একজনেরটা আমাদের দেখছে, আরেকটা প্রত্যেকের দেখছে। বাসায়, হ্যাঁ, আমার হ্যাঁ। বাসায় তাই এরকম না? ছবি হ্যাঁ, আছে। হ্যাঁ, এরকম। আমার মায়ের তার বোনের সঙ্গে বলেন, পিঠ বান্ধবীদের পিঠ সঙ্গে দিয়ে না, পিঠ থেকে, হ্যাঁ,
এই ছবিটা আছে। সেটাই না, এই যে আমরা তো বললামই যে এখনকার জেনারেশনের জেনজি যদি বলি তাদের ছবি ভালো হয়, আমরা তো বললাম। খুব আমার আমার হ্যাঁ, আমার আমার কাছে কাছে খুব ভালো ভালো লাগে, লাগে, হ্যাঁ। ইন্টারেস্টিং লাগে। এবং বিশেষ করে খুবই আমার ইনোভেটিভ, আমার সবচেয়ে মজা লাগে যে তারা বিয়ের সময় মানে মানে কত রকমের ম্যারেজ ফটোগ্রাফিটাকে তারা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। অনেক ধরনের অনেক মাত্রা অনেক অনেক দিয়েছে। মাত্রা দিয়েছে। এই যে সানগ্লাস পরে বর বউ বড় দুজন বড় খুব মজা লাগে, মানে নানা খুব ফানি, রকমের ভালো লাগে। নানা রকমের কিন্তু ওই যে শক্তর থেকে তো সত্য বেটার। থেকে বেরিয়েছে, হ্যাঁ। আর স্টুডিওতে হচ্ছেই না তো, দেখেন এখন কিন্তু ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু স্টুডিওতে আর হয় না, আউটডোর ফটোগ্রাফি হচ্ছে বেশি ওয়েডিং ফটোগ্রাফিগুলো। তো স্টুডিও ডিক্লাইন না করার কোনো কারণ তো না, এটা একটা মন খারাপের বিষয়। স্টুডিওটা কেন ডিক্লাইন কারণ তো ওইভাবে আর হচ্ছে না, স্টুডিও টাইপও আউটডোরই স্টুডিওর মতন বানানো হচ্ছে, ওইখানে একটু বিভিন্ন রকমের প্রপ ব্যবহার করে। এটা তার মানে কি যে স্টুডিও ব্যবসাটা বা এই কালচারটা টিকে থাকার মূল অনুষঙ্গ কি আপনার বিনিয়োগ? বিনিয়োগ প্রচুর বিনিয়োগ বিনিয়োগ আরেকটা আছে সেটা হলো আইডিয়া নতুন আইডিয়া আসতেছে না। হ্যাঁ, যে স্টুডিওটাকে জায়গায় ওপেন করে দেওয়া, স্টুডিওটাকে যে বাইরে নিয়ে যাওয়া, হ্যাঁ, স্টিরিও টাইপ না রাখা। স্টুডিও মানে এরকম হয়েছে কিন্তু বাংলাদেশে হয়েছে। মধ্যে লাইট না, লাগানো, এটা না, এটা এটা না, না, এটা না, এই কনসেপ্ট এখন কনসেপ্টটা নাই। এবং তারা এখনো অনেক স্টুডিও টিকেই আছে হলো অফিসিয়াল ছবির দিয়ে, সেটা হলো যারা এখনো আমেরিকান ভিসা নিতে হলে যে ধরনের ছবি লাগে, জাপানের ভিসা নিতে এক ধরনের ছবি লাগে, ইন্ডিয়ার ভিসার জন্য আলাদা। তো এইটার জন্য টিকে আছে একটু একটু, এইটাও লাগবে না, কদিন পরে সব ডিজিটাল হয়ে যাবে, যে আপনার ওয়েবক্যাম থাকবে, ওয়েবক্যামে আপনার ছবি নিয়ে অলরেডি আপনার অনেক ভিসাই তো রাইট, আপনার তো এটাও হারিয়ে যাবে। তো এই জন্য বলতেছিলাম যে অনেকে নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, সেটা হলো যে চেঞ্জ হইয়া আরও বিনিয়োগ, আপনি যেটা বললেন বিনিয়োগ টিনিয়োগ করে এটা আপগ্রেড করা হয়েছে, ওখানে আর থাকে নাই। তারা নানা রকমের বাইরে ওয়েডিং ফটোগ্রাফি কীভাবে হয় সেগুলো দেখেছে, এবং বিদেশে যেভাবে ছবি, যে আপনি বললেন যেসব ছবির কথা উদাহরণ দিলেন যে সুন্দর হয়, সেটার কারণ কিন্তু এটাই যে তারা বাইরে কিভাবে হয় সেটা দেখছে, দেখে দেখে তারাও সেটার অনুকরণ করছে, কীভাবে প্রপ ব্যবহার করে করতে হয়, ছেলেমেয়েরা আসলে কী ধরনের ছবি চাইছে সেটাও করতেছে। এখন তো ভিডিও যোগ হয়ে গেছে, মানে যে যে একসময় স্টুডিও করতে সে বের তো হয়েছেই, সে এখন ভিডিওর সার্ভিসও দিচ্ছে, যে সিনেম্যাটিক ভিডিও হবে পুরো ওয়েডিংটা। হ্যাঁ, তো এগুলো হচ্ছে, কিন্তু আমরা যেটা নিয়ে আসলে আজকে বসছিলাম সেটা হারিয়ে যাচ্ছে। ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ হ্যাঁ, একদম এই সবাই মিলে হ্যাঁ, দাঁড়ানো, একদম হাতে গোনা দু একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড এই ছবিগুলোও কিন্তু খুব ইন্টারেস্টিং। আপনার পিছনে থাকতো যেগুলো, হ্যাঁ হ্যাঁ, হরিণ থাকতো, পাহাড় থাকতো, মানে কেমন জানি আপনার মানে অবশ্যই মনে আছে যে এক ধরনের কেমন জানি অনেকটা ওই যে কি বলবো আমি, মানে আমার কোনো উদাহরণ পাচ্ছি না, পিছনের ছবিগুলা এক ধরনের কেমন জানি স্টিফ। হ্যাঁ সেটা তো বটে, স্টিল ফটোগ্রাফি। না পিছনে যে ব্যাকগ্রাউন্ডের যে আপনার অনেকটা রিক্সা পেইন্ট টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু পোস্টার টাইপের, হ্যাঁ। না, আবার ইয়েও ছিল কিন্তু সরাসরি ছবি প্রিন্ট ডাইরেক্ট, মানে বিদেশি যে সুন্দর সুন্দর ছবি থাকতো, তাজমহল, পাহাড়ের, তাজমহলের, আমি তাজমহল পাইছি, হ্যাঁ। তো ওইটার সামনে দাঁড়িয়ে ছবি তোলা, হ্যাঁ। তো দেখেন মানুষের চাওয়াও কতটা সীমিত ছিল না, যে এখন আপনারা দিলে বলবেন যে এই খ্যাত আপনি আমার কি ছবি, কিসে দিয়ে ছবি তোলাচ্ছেন। আপনার কক্সবাজার সমুদ্র সৈকতে এখনো কিন্তু ক্যামেরা নিয়ে, হ্যাঁ, এখনো ক্যামেরার ইয়েটা আছে, কক্সবাজার সি বিচে। হ্যাঁ, ওইখানকার ছবিগুলো কিন্তু অদ্ভুত হবে, যে আপনার ওই সূর্য হাতে নিয়ে। এটা কিন্তু ইয়েতে, আমি যখন আপনিও তো গেছেন আগ্রায়, যখন গেছি আমরা, তাজমহলকে ওই যেভাবে ধরা, তাজমহলটা হাতে নেওয়া, নানা কিছু, ওইগুলা ওইটা কিন্তু ওই স্টুডিওরই যে মানে এক্সটেনশন বলবো আমি, হ্যাঁ, ওটা লাইভ স্টুডিও আর কি বলা যায়। তাজমহলের ছবি আমি 2014-11 সালে গেলাম, 13 সালে সরি, অনেক ছবির মাঝখানে বেশ কয়েকটা ছবি তুলেছি, আমি আমার ওয়াইফ ছিলাম। একটা ছবি কিন্তু আমি ওইটা ওয়ালে রাখা হয়েছে, মানে এত সুন্দর ছবিটা তুলছে, খুবই মানে উনি মানে যিনি ছবিটা তুলেছেন উনি খালি শাটার প্রেসই করতে পারেন, আমার কাছে মনে হয়েছিল আর কি। আলটিমেটলি দেখা গেলো একটা ছবি খারাপ না, মানে ছবিটা খুব স্মৃতিময়, এবং আমি আমার বাসার ওয়ালে এই ছবিটা টাঙানো আছে, ওইরকম তাজমহলের ফটোগ্রাফার দিয়ে তোলা ছবি আর কি। তো এটা একটা, যখন বাসায় দেখি ছবিগুলো, বেশিরভাগ ছবি হচ্ছে আমাদের নিজেদেরই তোলা, এটা হয়তো বড় এনলার্জ করা হয়েছে, বড় করা হয়েছে, বা ফটো স্ট্যান্ডে দেওয়া হয়েছে। ওই ছবিটা দেখলে খুব ইন্টারেস্টিং লাগে যে এই ছবিটা একজন ফটোগ্রাফার, সে যেই মানেরই হন ফটোগ্রাফার, উনি তুলেছেন, এবং এই ছবিটা আমাদের ভালো লেগেছে দেখে সেটা দেওয়া। রাইট, এই যে বললেন না স্মৃতি, যে কোনো আর্টই বলেন, আর্ট পিস বলেন, ফটোগ্রাফ, এটা আসলে এটার প্রধান উপজীব্য আসলে স্মৃতি। আপনাকে স্মৃতি উস্কায়, আপনাকে স্মৃতি নাড়া দেয়, আপনাকে স্মৃতি মনে করিয়ে দেয়। এটা শুধু আপনার নিজের ছবি বলেই না,
অন্যের ছবি দেখেও আপনি ওটা কানেক্ট বোধ করেন, আরে আমিও তো করেছিলাম, আমিও তো গিয়েছিলাম, আমিও তো ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এরকম আমারও হয়েছিল আমার জীবনে। হ্যাঁ, তো এইটা কিন্তু আসলে ফটোগ্রাফির একটা বড় জায়গা, এবং ফটোগ্রাফি এখনও টিকে আছে, নানা ফরম্যাটে যে টিকে আছে, এটার কারণ কিন্তু সেটাই, যে এইটার বিকল্প এখনো তৈরি হয় নাই। এই যে আপনার স্মৃতিকে যে এরকম স্থির করে স্মৃতি ধরে ধরে রাখা, রাখা, হ্যাঁ, স্মৃতি মোমেন্ট ধরে রাখা। বলা হয়ে থাকে যে ফটোগ্রাফ হইল গিয়ে আসলে মনুমেন্ট অফ মুমেন্ট। হ্যাঁ, তো এই Monument মনুমেন্ট of অফ moment. মুমেন্ট, তো এই মোমেন্টের এখনো হয় নাই। এটার এক্সটেনশন হয়েছে, ভিডিও হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু কিছু ছবি, যে আপনি একটা ছবির কথা বারবার বলছেন আপনার ফ্যামিলির, তো এরকম, তো এইটার বিকল্প এখনো হয় না। আরেকটা ছবি আছে আমার ফ্যামিলি, মানে এটা হচ্ছে স্টুডিও, সেটা হচ্ছে আমার ছোটবেলার ছবি। এটা স্টিল আমার এটা আমার মা খুব, মানে ছবিটা খুব পছন্দ করতেন আর কি। এটা আমার বোধহয় প্রথম ছবি স্টুডিওতে গিয়ে তোলা। আমি জানি না এটা মৌ স্টুডিওর কিনা বা অন্য কোনো স্টুডিওর কিনা। আমার সামনে একটা কতগুলো খেলনা দেওয়া আছে, আচ্ছা, এবং খেলনাটা আমি জিজ্ঞেস করেছি খেলনাগুলো কার খেলনা ছিল, ওখানেই ছিল। এবং খেলনা ছিল স্টুডিওর। বাহ, যে একটা বাচ্চা 1 বছর বা 1.5 বছরের বাচ্চা বসবে, সে তার সামনে খেলনা, আমি একটা খেলনা হাতে ধরে আছি, অবাক হয়ে ইয়ের দিকে, ফটোগ্রাফারের দিকে, মানে ছবিটাই বলতেছে যে আমি অবাক হয়ে ফটোগ্রাফারের দিকে বা ডাক তাকিয়ে আছি। দিয়েছে, ফটোগ্রাফার হ্যাঁ, ডাকতো। হ্যাঁ। হুম। ছবিটা খুব স্মৃতিকাতর ছবিটা, মানে আমি নানা জায়গায় শেয়ার করেছি। এবং আম্মার খুব ফেভারিট ছবি ছিল, আম্মা নাই এখন, তা আম্মার খুব ফেভারিট ছবি ছিল আর কি ওটা। তো এরকম কিন্তু আমাদের সবারই ছোটবেলায় এরকম কিছু ছবি আছে আর কি। রাইট, তো যে বললাম যে এই যে প্রপ, এগুলাকে আসলে তারা বলতো প্রপ। Prop। হ্যাঁ, তো এই প্রপ, আমি যেমন আমার মনে পড়ে যে আমরা প্রপ চাইছিলাম না তো নয়, তারপরও পরিয়েছিল আব্বা। সেটা হলো যে মাথায় ওই যে বেতের না বা কি যে ওই যে পাটি বানায় না, যেই ধরনের ইয়ে, ওইটা যে এক ধরনের হেড বানায় না। হ্যাঁ, হ্যাঁ, আগে ছিল হ্যাঁ, হ্যাঁ, আমাদের ওই হ্যাঁ। সময় হ্যাড। তো এইগুলা না পড়াইছে, জানেন, এই 3 ভাই বোনকে এটা পড়ায়া। তখন আপনার হয়তো হ্যাঁ, খারাপ লাগে ছবি, নাই হ্যাঁ। পড়তে, কিন্তু এখন দেখে না মনে না, হচ্ছে- আমার তখনও খারাপ আচ্ছা, লাগছে, তখন আমার খারাপ তখনও লাগছে। খারাপ লাগছে, আমি পড়তে চাইতেছিলাম না, কিন্তু ওই যে আব্বা ছড়ি হাতে দাঁড়ায় আছে, পড়, পড়তে হবে, তারপর এটা হাসবো না, হাসা যাবে না, হ্যাঁ, ই করো, এরকম আমাদের অস্থির ওই হয়ে থাকো। ছবিগুলোর বেশিরভাগ হাসি ছিল, কাষ্ঠ হাসি কাষ্ঠ যেটাকে হাসি, বলা হয় হ্যাঁ, আর কি। হ্যাঁ। তো এটাই তো। মানে ওই যে সোনার কেল্লাতে বলে না যে মুকুল একটু হাসো, সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ফেলুদার, মুকুল একটু হাসো, আমার হাসি পাচ্ছে না। মুকুল বলতে পারছে আমার হাসি পাচ্ছে না, কিন্তু আমরা বলতে পারতাম না। পারতাম না, আমরা পারতাম না একদমই। সুদীপ্ত, এই যে স্টুডিও ফটোগ্রাফি এইসব নিয়ে আলোচনা আসলে করতে থাকলে এটা চলতেই থাকবে, এটা একদম। সারাদিনে আমরা বলতে রাইট, রাইট। স্মৃতির আসলে শেষ নেই। একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছা হচ্ছে, আপনি একজন প্রফেশনাল ফটো সাংবাদিক, ফটোগ্রাফার, প্রচুর ফটো তুলেছেন, পুরস্কার পেয়েছেন। আপনার ব্যবহার করা প্রথম ক্যামেরা কোনটা ছিল, আমার ব্যবহার করা প্রথম ক্যামেরা যদি বলি, বা ছোটবেলা, আপনার বাসা আপনি দেখা হ্যাঁ, প্রথম ক্যামেরা কোনটা ছিল? ইয়াশিকা, ওই যে টান দিলেই যেটা লোড হয়ে যেত। হ্যাঁ, এইটার ক্যামেরার একটা কারণও ছিল, দেখবেন এই ক্যামেরা প্রচুর ছিল ওই সময়। কারণ হলো গিয়ে কি, যেই মিডল ইস্টে যেত, আপনি যদি তারা কিছু আনতে বলতেন বা আপনার জন্য যদি সে কোনো গিফট আনতো, একটু ভালো গিফট যদি হইতো, এই ক্যামেরাটা হতো। এটার আমি মডেল নাম্বারটা ভুলে গেছি, আমার বাসায় এখনো আছে এই ধরনের এই যে ক্যামেরা। হ্যাঁ, একটা টান দিয়ে একটা লোড করতো। গোল একটা হ্যাঁ, শাটার হ্যাঁ, হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ, শাটার ছিল একটা, ওইটা ছিল। আর শেষ কথা, আমি একটু আবার ওইটাই বলতে চাই যে আমার একটাই দুঃখ রয়ে গেল এই স্টুডিওগুলোর জন্য, যে আমরা এগুলো উদ্ধার করতে পারলাম না, এবং আমাদের যে নগর জীবনের যে সম্পূর্ণ ইতিহাসটা, সেটা বোধহয় মিস হয়ে গেল। হ্যাঁ, এটা আসলে আরেকটা জিনিস আমি দেখছি যে আমার নিজে, আপনি স্টুডিওর কথা বাদ দেন, আমার নিজের বাসায়, আমার বাসায় আমরা আমাদের যেসব অ্যালবাম আচ্ছা, আমি কিছুদিন আগে একটু বের করেছিলাম আমার পুরানো, আমার ছোটবেলার ছবি, আমার বাবা মার সঙ্গে ছবিগুলো বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি ছবিগুলো না ফেড হয়ে যাচ্ছে। মানে আমরাও আসলে আমাদের নিজেদের স্মৃতিটাকে সংরক্ষণ করছি না। আমরা আসলে নগর জীবন, এখনকার ডিজিটাল দুনিয়া, এখনকার আধুনিক সময় এমনভাবে আমরা দৌড়াচ্ছি, আমাদের নিজেদের যে বাসায় যে স্মৃতি বাসায় যেটা আছে, আছে আমার সেটাই। নিজস্ব স্মৃতি, সেটা কিন্তু সেটাও- আমরা সংরক্ষণ করছি না। অনেক ছবি নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখছি, এবং প্রতিবার দেখি যখন এরকম বছর 1-2 পর দেখি বের করে, তখন কিন্তু বলি না এই ছবিগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, কি করা যায় দেখি, এই করি, আলটিমেটলি মনে থাকে না।